নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা সবথেকে সেকি একটা টপিক। এই নিয়ে আলোচনা করার ইচ্ছা আমার ছিল না। অনেকে কমেন্টস করেছেন যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট সত্যি কি এই মুহূর্তে টিকে থাকতে পারবে, বা সত্যি কি এই গভর্নমেন্ট কতদিন থাকবে, কি দেখতে পাওয়া যাচ্ছে, অনেকে কোশ্চেন করেছেন। তাই এই নিয়ে একটা ভিডিও করার আমারও খুব ইচ্ছে ছিল না তা বলবো না, কিন্তু বিশেষ কিছু জায়গায় আমাকে আটকে যেতে হচ্ছিল, কেননা ঠিক মতো ডেটাবেস আমি পাচ্ছিলাম না। তো আপনারা জানেন, আমি আগেও অলরেডি বলেছি যে একটা বাচ্চার দেখতে গেলে জন্ম তারিখটা খুব যেমন ইম্পর্টেন্ট হয়, তেমন জন্ম সময়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো মমতা ব্যানার্জির বার্থ চার্টের কথা বলতে গেলে আমরা প্রত্যেকেই মোটামুটি ভাবে জানি যে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ডেট অফ বার্থ 5 জানুয়ারি 1955 বুধবার, অর্থাৎ 5ই জানুয়ারি 1955 সালের 5ই জানুয়ারি বুধবার জন্ম আমরা জানি। কিন্তু টাইম নিয়ে আমার বিশেষ একটা কনফিউশন কিন্তু ছিল। আমি কিন্তু টাইমটা ঠিক মতো ধরতে পারছিলাম না। যদিও ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে, ইন্টারনেটে কিন্তু আমি যখন সোর্স গুলো দেখেছি বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু পার্টিকুলার মমতা ব্যানার্জির টাইম পাননি কোন সময় জন্ম, কেননা বড় কোনো পলিটিশিয়ান, বড় কোনো ব্যক্তিত্বদের অনেক সময় টাইম সঠিক পাওয়া যায় না। তো সেই জন্য কিন্তু অরিজিনালি আমি বার্থ চার্ট নিয়ে ভিডিও করতে পারছিলাম না। কিন্তু আমি সার্বিক এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে বিশেষ কিছু জায়গা থেকে আমি নিজেকে ঠিক করেছি যে মোটামুটি ভাবে ওনার এই টাইমটা হতে পারে, যদিও কিন্তু আমার একটা কনসেপ্ট, আমার নিজস্ব অভিজ্ঞতা বলতে পারে। আমি আমার নিজের ব্যক্তিগত মতামত বলছি। আমার এই ব্যক্তিগত মতামত কারু কোনো ভাবাবেগকে আঘাত করে থাকলে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। কোন রকম তৃণমূল পার্টি হোক বা যে কোনো পার্টির আমি আলটিমেটলি ভাবাবেগকে আঘাত করতে চাই না। আমি আমার নিজের ব্যক্তিগত মতামতটা আমার মনে হয়েছে, সেই অনুযায়ী আমি একটা টাইম ধরে নিয়েছি। তারও কতগুলো যুক্তি আপনাদের কাছে রাখবো, আশা করব আপনাদের ভালো লাগবে। আমি কোন যুক্তিতে জিনিসটাকে দাঁড় করিয়েছি সেটাকেও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং একটা কথা বারে বারে বলবো, কোনো পার্টিকুলার ব্যক্তিকে বা কোনো পার্টিকুলার দলকে বা কোনো পার্টিকুলার সংগঠনের ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য আমার এই ভিডিও নয়। তাই দয়া করে জাস্ট অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে আমি এই ব্যাপারগুলোকে যে আলোচনা করছি সেগুলোকে বোঝার চেষ্টা করবে, এবং যদি ইচ্ছা না হয় ভিডিও দেখবেন না। কোনোভাবে পার্টিকুলারলি আমার নিজের ব্যক্তিগত মতামতটা আমি জাস্ট বলছি, এখানে কাউকে আঘাত করার জন্য আমি কিন্তু বলছি না। তো যারা আমার বিভিন্ন ভিডিও যারা দেখেন তারা আশা করি জানবেন, তাই এই ভিডিওটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করব। দেখুন, আমি একটা কথা বলবো, কি কারণ আমি এই লগ্নটাকে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিক এই 2023-এর মোটামুটি সেপ্টেম্বরের মাসের পর থেকে একটা ওভারঅল একটু খেয়াল করবেন, সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তাকে জর্জরিত হতে হচ্ছে। যদিও কিন্তু সে পূর্বে বিভিন্ন ঘটনার মধ্যে জড়িয়েছেন, কিন্তু তার সত্ত্বেও এই সময়ে বিরোধীরা তার একটু বেশি অ্যাক্টিভ ব্যাপার কিন্তু দেখাচ্ছে। তার মেন কারণ হচ্ছে এটা দুটো লগ্নকে দাঁড় করাতে পারে, কেননা কন্যা লগ্ন বা মীন লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতু পাস করছে। কন্যা লগ্ন হলে সপ্তমে রাহু, লগ্নে কেতু, আর যদি মীন লগ্ন হয় তাহলে লগ্নে রাহু, সপ্তমে কেতু। তাহলে অবশ্যই ওনার কন্যা বা মীন হতে পারে বলে আমি মনে করছি। কিন্তু মীন রাশির মানুষেরা আরো বেশি না অ্যাডজাস্টেবল মেন্টালিটি, একটু ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপার থাকে। কিন্তু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব পরায়ণ ব্যাপার কিন্তু রয়েছে, একটা পলিটিক্স তিনি করেছেন বা করছেন। এবং সেই সঙ্গে ওনার 5 সংখ্যায় জন্ম, সেটাও বুধের সংখ্যা, বুধবার দিন জন্ম, সেটাও বুধের গ্রহ। এবং আমি ধরে নিতে পারি যে ওনার কন্যা লগ্ন, আমি এর রেসপেক্টে আমি কিন্তু কন্যা লগ্ন ধরে নিচ্ছি। এবং কন্যা লগ্ন ধরে নিলে আমরা দেখতে পাবো যে সপ্তম ভাব দিয়ে 2023-এর অক্টোবরের পর থেকে
কিন্তু ওনার একটা বিশেষ ঝামেলা, ট্রাভেল, সার্বিকভাবে পার্টি থেকে শুরু করে সরকার থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন উনি হচ্ছেন। হয়তো বিভিন্নভাবে উনি ট্যাক্টফুলি জিনিসগুলোকে মেনটেন্স করছেন বা বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে বলে আমি মনে করি। এর রেসপেক্টে আমি ওনার কন্যা লগ্ন ধরে নিয়েছি। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। যে কেউ অন্য কোনো কথা বলতে পারেন, বা আপনার যদি পছন্দ না হয় আপনি ভিডিও নাও দেখতে পারেন, কিন্তু আমার মতামত অনুযায়ী আমি মনে করছি ওনার কন্যা লগ্ন মোটামুটি ভাবে 5ই জানুয়ারি ওই 10টা থেকে 12টার মধ্যে জন্ম মোটামুটি আমি ধরে নিচ্ছি। আমি ধরেছি যে 23টা 50-এ জন্ম, মোটামুটি 11টা 50-এ জন্ম ধরে নিয়েছি। সেই করে মোটামুটি কন্যা লগ্ন, মানে 10টা থেকে 12টার মধ্যে জন্ম হলে মোটামুটি কন্যা লগ্ন ওনার হবে। ঠিক আছে, তো যাই হোক, তো কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। আমরা এবারে কন্যা লগ্নের প্রসঙ্গে চলে আসি। কন্যা লগ্ন বুধের প্রভাবিত লগ্ন। কন্যা লগ্নের মানুষেরা নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না, ঠিকভাবে বোঝাতে পারে না, এবং অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করে। তারা ঠিক কোনো কিছুতেই খুশি নয়, তারা সবকিছু চায় কিন্তু কোনো কিছুতেই পরিতৃপ্ততা পায় না। ঠিক আছে, আমি পার্টিকুলার কোনো ব্যক্তি বিশেষকে বলতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালি কন্যা লগ্নের মানুষকে দিয়ে এই ব্যাপারটাকে পর্যালোচনা করতে চাইছি। কন্যা লগ্নের মানুষেরা সব সময় একটা ডিস্যাটিসফ্যাকশনের মধ্যে ভোগে। তারা কোনো কিছুতে ঠিক খুশি হতে পারে না, তারা আরো চায়, আরো চায়, আরো চায়, কিন্তু তাদের মন মানসিকতা মধ্যে একটা বিজনেস মাইন্ড থাকে। তারা খুব সহজেই মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে, যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে তারা কিন্তু করার চেষ্টা করে। তারা কিন্তু যতটা না পরিশ্রম করে তার থেকে বুদ্ধি খাটিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করে। কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যাপার রয়েছে, এবং তারা অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন, তাদের মনের মধ্যে একটা জটিলতা, কুটিলতা সবসময় ক্রিয়েট করে। এটা ইন জেনারেল ভাবে দেখেছি। অন্যদিক থেকে ওনার বৃষ রাশি, তো বৃষ রাশির মানুষেরা কিন্তু জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক হেল্প পায়, বা তাদের শুক্র স্ট্রং থাকার জন্য তারা জীবনে কিন্তু একটা আর্থিক দিক থেকে তারা জীবনে অবশ্যই বলশালী হয়। ওনার রোহিণী নক্ষত্র, তাই ওনার মধ্যে একটা কিছুটা ইমোশনাল বা কিছুটা সেন্টিমেন্টাল ব্যাপারটা একটু বেশি কাজ করে, এটাও ইন্ডিকেট করে। তবে ওনার ক্ষেত্রে যেহেতু সানসাইন মকর, তাই ওনাকেও জীবনের প্রথম দিকে কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর লড়াই, প্রচুর প্রতিবন্ধকতা ফেস করে তবে কিন্তু জীবনে উঠে আসতে হয়েছে, এটা আমরা দেখব। চরণ 2 ধর্ম অর্থ, অর্থাৎ অর্থকেন্দ্রিক মেন্টালিটি কিছুটা রয়েছে। দ্বাদশী শুক্লপক্ষে জন্ম দেখতে পাচ্ছি। এবারে মেন আমি বাচ্চাটে চলে যাই। দেখুন, বাচ্চাটে অনেকগুলো কথা বলতে হবে। কন্যা লগ্ন 23°15' লগ্নটা বসে রয়েছে, তাই লগ্ন অনেকটাই স্ট্রং, এবং হস্তা নক্ষত্রে লগ্ন থাকার জন্য ওনার মধ্যে কোনো কিছু করবেন বলে যদি একবার মনে করেন, সেই কাজটা উনি করেই ছাড়েন, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। কন্যা লগ্ন হওয়ার জন্য ওনার ক্ষেত্রে শুভ গ্রহ হবে লগ্নপতি বুধ, পঞ্চমপতি শনি, নবমপতি শুক্র এবং সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি দেব। এই 4টে গ্রহের উপর ওনার জীবনের সার্বিক উত্থান পতন নির্ভর করে, অর্থাৎ বুধ, শুক্র, শনি আর বৃহস্পতি। প্রথমে বলি, ওনার বাচ্চাটে চতুর্থ ভাবে রবি, বুধ এবং রাহু একসঙ্গে বসে রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি। যদি কন্যা লগ্ন ধরে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রবি, বুধ, রাহু যোগটা রয়েছে। তবে যে লগ্নেই হোক না কেন, 1955 সালের 5ই জানুয়ারি ডেটটাতে রবি, বুধ, রাহু কিন্তু এই যোগটা ছিল, এবং যে লগ্নই হোক না কেন এই যোগটা রয়েছে। তো এই যোগের কি পজিটিভ কি নেগেটিভ ব্যাপারটা বলি, দেখুন ভালো করে। রবি রয়েছে 21°25', আর সেখানে রাহু রয়েছে 12°19'। তাহলে রবির সঙ্গে রাহুর ডিগ্রিগত ডিফারেন্স কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 9°-র কাছাকাছি। ঠিক আছে, তো প্রায় 9°-র কাছাকাছি প্রায় রবির সঙ্গে রাহুর ডিফারেন্স। তাই 10° থেকে কম ডিফারেন্স হলে তার মধ্যে একটা রবি রাহু যোগে, তার মধ্যে একটা ঔদ্ধত্য, তার মধ্যে ক্রিয়েটিভিটি, কিছু করার মতো মেন্টালিটি, এবং ওনার যেহেতু পৌষ মাসে জন্ম, রবি যেহেতু 4th হাউসে রয়েছে, তো ওনাদের পলিটিক্যাল ক্ষমতা রয়েছে, এবং পলিটিক্যাল কুটিল জটিল বুদ্ধি, এবং কিভাবে একটু অভিনয় করতে হবে, কিভাবে যে কোনো পলিটিক্স তো কখনো সহজ রাস্তায় চলে না, তো সেই জায়গাটাও কিন্তু ওনার মধ্যে রয়েছে রবি রাহু যোগে। এবং ওনার মধ্যে অনেক এনার্জেটিক ব্যাপার রয়েছে যেহেতু রবি রাহু যোগে তার মধ্যে, এবং মাঝে মাঝে একটা মান সম্মান হানি হওয়ার মতো ঘটনা, দুমদাম এমন কিছু ঘটিয়ে ফেলে যেগুলো ওনার জীবনে একটা মান সম্মানের জায়গাটাকে অনেকটা নষ্ট করে দেয়। যদিও কিন্তু রবি ওনার পজিশনটা স্ট্রং থাকার জন্য ওনার নিজেকে সেই একটা নিজের মনের মধ্যে
যে সেলফ কনফিডেন্সটা কখনো কিন্তু ডাউন হয়ে যায় না, এটা কিন্তু ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে রাহু এবং বুধ এই যোগটা মানুষ অত্যন্ত জটিল বা কুটিল মেন্টালিটির হয়। তারা অত্যন্ত ভাবে আক্রমণাত্মক, তাদের সঙ্গে কেউ কথায় কখনো পেরে ওঠে না, কথা একটা বললে 10টা কথা কিভাবে শুনিয়ে দিতে হয়। এই রাহু রবি যোগ থাকলে, রাহু বুধ যোগ থাকলে, অর্থাৎ এই যোগটাকে বুদ্ধিনাশ দোষ বললেও, যেমন রবি রাহু গ্রহণ দোষ, তেমন কিন্তু রবি এবং বুধ এবং রাহু হচ্ছে এক্ষেত্রে বুদ্ধিনাশ দোষ। এই দোষটা কিন্তু মানুষের যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা খুবই একটা তার্কিক মেন্টালিটি থাকে, তাদের সঙ্গে কেউ তর্ক করে কখনো পেরে ওঠে না, এবং তার মধ্যে অনেক জটিল কুটিল মেন্টালিটি, এবং তারা সবসময় একটা ভেতর বুঝে ব্যাপারকে ক্রিয়েট করার চেষ্টা করে। তাদের প্ল্যানিংটা একটু অন্য লেভেলের হয়, কারণ রাহুর মধ্যে রয়েছে হচ্ছে একটা কূটনৈতিক জটিল ক্ষমতা, আর বুধ হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন প্লাস হচ্ছে জটিল কূটনৈতিক ক্ষমতা, মানে বুঝতে পারছেন কি লেভেলের তার একটা মানুষকে মিসলিড করা, ভুল পথে পরিচালিত করার এমন একটা ব্যাপার কিন্তু রাহু বুধ এই যোগটা প্রভাবিত করে। তাই ওনার মধ্যে কি আছে আমি ডিরেক্টলি বলতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে বুধ রাহু যোগ মানুষকে তার একটা ম্যানুপুলেট করা, ভুল পথে পরিচালিত করা, হয়কে নয় করা, নয়কে ছয় করার মতো এই মেন্টালিটি রাহু এবং বুধ এই যোগটা কিন্তু তৈরি করে। তবে এই রাহু বুধ যোগ মানুষ কিন্তু কখনোই তার নিজে হাঁটতে পারে না, তার মধ্যে সেই লেভেলের তর্ক বিতর্ক, একটা তার্কিক জায়গায় সে কিন্তু সবসময় জয়লাভ করার চেষ্টা করে। তার মধ্যে অন্য লেভেলের পলিটিক্যাল বুদ্ধি থাকে, তার মধ্যে অন্য লেভেলের একটা ডার্ক সাইডের বুদ্ধি সবসময় খেলা করে, কেননা বুধের এই বুদ্ধিটা, ক্ষমতাটা রাহু তার নিজের মধ্য দিয়ে অ্যাম্প্লিফাই করার জন্য এখানে কিন্তু রাহু বুধ এই যোগ এক্ষেত্রে সার্বিকভাবে একটা নেগেটিভ বুদ্ধির জন্ম দিচ্ছে। এবং এই রাহু বুধ যোগ যেমন তাকে জীবনে পলিটিক্যাল ভাবে অনেক উন্নতিও দেয়, তেমন অনেক ক্ষেত্রে অনেক মিসকমিউনিকেশনের মধ্যেও মাঝে মাঝে উনি পড়ে যান, এটাও কিন্তু ইন্ডিকেট করে। ফোর্থ হাউসে যেহেতু রবি বুধ রাহু রয়েছে, এই ফোর্থ হাউসে রাহু ওনাকে পারিবারিক জীবনে সুখী হতে দেয়নি, এটা কিন্তু ইন্ডিকেট করে। পারিবারিক জীবন নিয়েও কিন্তু জীবনে সার্বিকভাবে একটা ডিস্টারবেন্স ওনার লাইফে যে ক্রিয়েট করেছে সেটা ইন্ডিকেট করেছে। 10th হাউসে কেতু পলিটিক্যাল জায়গায় বা হঠাৎ করে উন্নতি করা, হঠাৎ করে নিজের যে পার্টিকে ফর্ম করে সেখান থেকে একটা বড় প্রোগ্রেস উনি লাভ করেছেন, সেটা কিন্তু 10th হাউসে কেতুর জন্য। এবং এই যে রবি এবং বুধ বুধায়িত্ব যোগ, সেই বুধায়িত্ব যোগ কিন্তু ওনার জীবনে বুদ্ধি খাটিয়ে অনেক কাজে কিন্তু সফলতা এনে দিয়েছে। আবার এই রবি রাহু যোগ মাঝে মাঝেই মান সম্মান, মাঝে মাঝেই ভুলভাল কাজকর্ম, মাঝে মাঝেই তর্ক বিতর্ক করা, মাঝে মাঝেই কুটিল জটিল মেন্টালিটি, এগুলোও কিন্তু ইন্ডিকেট করেছে রাহু বুধ বা রাহু রবি এই যোগটা। সুতরাং এই যোগটা যেমন ওনাকে অনেক পজিটিভ দিকে হয়ে গেছে, তেমন এই রবি রাহু যোগ ওনাকে ভুল পথে চালিয়ে দেওয়া, যে কাজটা ভুল সেটাকে স্ট্যান্ড করিয়ে দেওয়া, বা এখানে বুধ রাহু যোগ কিন্তু একটা কুটিল জটিল নেগেটিভ বুদ্ধিকেও মাঝে মাঝে ওনার মধ্যে প্রদান করেছে। এই ব্যাপারটা আমরা দেখব। অন্যদিক থেকে ওনার বাচ্চাটি 11th হাউসে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে বসে রয়েছে। 11th হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কট রাশি ঘরে বসে থাকার জন্য, যেহেতু সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি 11th হাউসে স্ট্রং রয়েছেন, তাই ওনার জীবনে ওনার যতটুকু ক্যাপাবিলিটি বা ওনার মধ্যে যতটুকু কিছু রয়েছে তার থেকে ওনার জীবনে প্রাপ্তি যোগ বা সুযোগ উনি জীবনে অনেক বেশি লাভ করেছেন। কেন? তার মেন কারণ হচ্ছে ফোর্থ হাউসের অধিপতি, চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতির 11th হাউসে উচ্চস্থ হয়ে থাকার জন্য ওনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ, উনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন। একটা মুখ্যমন্ত্রী হওয়া তো কম কথা নয়, তার সঙ্গে সঙ্গে ওনার লাইফে অর্থ থেকে শুরু করে জীবনে উনি যেটা চেয়েছেন সেটা কিন্তু ঠিক পেয়েছেন, কেননা বৃহস্পতি ওনার বাচ্চাটে 11th হাউসে স্ট্রংলি ভাবে অবস্থান করেছে, এটা খুব স্ট্রংলি একটা যোগ। অন্যদিক থেকে ওনার বাচ্চাটে শনি 2nd হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই ওনার জীবনে প্রচুর টাকা পয়সা অর্থ, আমরা দেখবো যে তৃণমূল কংগ্রেসের পার্টির সঙ্গে যারা যুক্ত মোটামুটি ভাবে তাদের ভালোই অর্থ রয়েছে, ঠিক আছে। তো এখানে শনি যেহেতু এখানে 2nd হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করেছে, তাই ওনারও কিন্তু জীবনে টাকা পয়সা বা অর্থ প্রথম জীবনে কিছুটা কষ্ট করতে হয়েছে প্রচুর ভাবে,
কিন্তু আমরা যখন তার অতীত যদি দেখি, সেখানে দেখবো তাকে টালির বাড়িতে থাকতে হতো একসঙ্গে। তো সেখান থেকে তিনি কিন্তু অনেক উন্নতি করেছেন, এবং সেকেন্ড হাউস কিন্তু কর্মেরও জায়গাকে লিড করে। তাই উনি সেকেন্ড হাউসে যেহেতু শনি উচ্চস্থ, তাই তিনি কিন্তু ধৈর্য অধ্যাবসায় রেখে পলিটিক্যাল ভাবে অনেক একটা স্ট্রংলি জায়গায় গেছেন সেকেন্ড হাউসে শনি থেকে। কিন্তু সেকেন্ড হাউসে শনি থাকলে মানুষ কিন্তু তার নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না, ঠিকভাবে বোঝাতে পারে না, ঠিক আছে? কখন কি বলে তা নিজেও জানে না, এমন একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। হয়তো বলতে গেল এক, হয়ে গেল আর এক। আমরা অনেক সময় দেখবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক সময় ভুলভাল কবিতাকে আবৃত্তি করতে আমাদের দেখেছি, ঠিক আছে? তো একটা কথা বলতে গিয়ে অন্য কথায় চলে গেছে, অর্থাৎ কথা তিনি কিন্তু ঠিকমতো বলতে পারেন না বা প্রকাশ করতে পারেন না। কিন্তু শনি ওনাকে সেকেন্ড হাউসে লেগে থাকার ক্ষমতা, ধৈর্য শক্তি, পলিটিক্যাল ভাবে তাকে কিন্তু একটা বেস দিয়ে দিয়েছে, এবং জীবনে একটা আর্থিক প্রতিপত্তি বা জীবনে বিশাল উন্নতি করানোর চেষ্টা করিয়েছে। এই জায়গাটা খুবই একটা স্ট্রংলি জায়গা। বোঝা গেল কি বললাম? নেক্সট যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ওনার বাচ্চাটি থার্ড হাউসে শুক্র রয়েছে এবং নবম ভাবে চন্দ্র রয়েছে। তাই শুক্র চন্দ্র যোগ ওনার মধ্যে একটা সেন্স অফ হিউমার, একটু মজা করা, হ্যাঁ, একটু হালকা চালে থাকার মতো ব্যাপার, একটু ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপারটাও কিন্তু ওনার মধ্যে ক্রিয়েট করেছে শুক্র চন্দ্র যোগটা, ঠিক আছে? কিন্তু ওনার বাচ্চাটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সপ্তম ভাবে অষ্টমপতি মঙ্গল গেছে, তাই উনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ ব্যাপার কিন্তু আমরা দেখবো, এবং ওনার ম্যারেজ লাইফেও হাজারো ডিস্টারবেন্স তৈরি করেছে, রিলেশনশিপের জায়গাগুলো বিভিন্নভাবে ডিস্টারবেন্স তৈরি করেছে, যেহেতু অষ্টমপতি মঙ্গল সপ্তমে গেছে। এবং সেক্ষেত্রে নেগেটিভ মাঙ্গলিক দোষ ওনার মধ্যে অত্যন্ত একটা প্রতিহিংসার একটা জন্ম দিয়েছে, ঠিক আছে? তো অষ্টমপতি যেহেতু মঙ্গল সপ্তমে রয়েছে, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি প্লাস হচ্ছে তৃতীয়পতি, সেই মঙ্গল কিন্তু পরাক্রমতাও দিয়েছে। আবার ওনার রিলেশনশিপ বা পাবলিক ডিলিংস, এই যে প্রতিহিংসা ব্যাপারটা, সেটাও কিন্তু ওনার মধ্যে দেখতে পাওয়া যায়। এই যে হার না মানা ব্যাপার, এই ব্যাপারটাও কিন্তু ওনার মধ্যে দেখতে পাওয়া গেছে, মঙ্গল যেহেতু নেগেটিভ মাঙ্গলিক দোষ যেহেতু সপ্তমে রয়েছে। এবং ওনার যে বিবাহিত লাইফেও কিন্তু হাজারো অনেক কিছু শুনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে বলতে চাই না। তো যাই হোক, কিন্তু এখানে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে যে নেগেটিভ মাঙ্গলিক তার সপ্তম ভাবকে, বিবাহিত লাইফকে বা ম্যারেজ লাইফকে বা রিলেশনের জায়গাটাকে বিভিন্নভাবে ডিস্টার্ব কিন্তু তৈরি করিয়েছে, বা ওনার মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ ব্যাপারও কিন্তু রয়েছে যেহেতু সপ্তম ভাবে মঙ্গল রয়েছে। এবং ওনার মধ্যে এই প্রতিহিংসা যে ব্যাপারটা, সেটা অন্য লেভেলের একটা বিরাজ করে, এই ব্যাপারটাও কিন্তু আমরা দেখব। অন্যদিক থেকে নবম ভাবে চন্দ্র থাকার জন্য উনি খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এবং উনি কিন্তু খুব সুন্দর একটা প্ল্যানিং করার ক্ষমতা রাখেন, এবং জীবনের ভাগ্য কিন্তু ওনার একটা মাঝে মাঝে একটা আপ ডাউন অবস্থাও কিন্তু তৈরি করেছে নবম ভাবে চন্দ্র থাকার জন্য। কিন্তু তার সত্ত্বেও যেহেতু চন্দ্র আমরা জানি বৃষ রাশির ঘরে উচ্চস্থ থাকে, তাই ওনার মধ্যে ভাগ্যকে একটা স্টেবল অবস্থায় নিয়ে এসছে। তাই ওনার ক্ষেত্রে এক তো চন্দ্র উচ্চস্থ বৃষ রাশির ঘরে, বৃহস্পতি উচ্চস্থ, শনি উচ্চস্থ, এই যোগগুলো ওনাকে জীবনে একটা প্রোগ্রেসের দিকে নিয়ে গেছে। এবং শুক্র নিজে কিন্তু থার্ড হাউসে বসে থেকে কিন্তু ওনার ভাগ্যকে উন্নতি করেছে। তাহলে ওনার ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ নবম ভাবে থাকা এটা খুবই ভালো জিনিস, ভাগ্যকে উন্নতি করেছে। 11 হাউসে বৃহস্পতির অবস্থান ওনার জীবনে অনেক প্রাপ্তিযোগ নিয়ে এসছে। শনির অবস্থান সেকেন্ড হাউসে উচ্চস্থ থেকে, সুতরাং ওনার জীবনে অর্থ, প্রোগ্রেস, জীবনে তার পলিটিক্যাল দলকে তিনি একটা প্রতিষ্ঠা দিয়েছেন। আবার ওনার ক্ষেত্রে শুক্র কিন্তু থার্ড হাউসে রয়েছে, সেটাও কিন্তু একটা স্ট্রংলি ফলাফল দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বুধ রাহু, এই যে কুটিল জটিল মেন্টালিটি, এবং সেই সঙ্গে শনি রবি যোগ ওনার মধ্যে অত্যন্ত রিজিড মেন্টাল, উনি যেটা নিজে থেকে মনে করেন সেখান থেকে চট করে কিছুতেই সরতে পারেন না, ঠিক আছে? এবং ওনার নয় বাবার সঙ্গে অত্যন্ত মনোমালিন্য ছিল, অথবা বাবার অনেক অল্প বয়সে মারা যাওয়ার একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করেছে যেহেতু শনি রবি বীজ যোগ রয়েছে। তো এই হলো ওনার বার্থ চার্ট, এই জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। এবারে দেখুন, যেই প্রসঙ্গটা আসছিলাম যে মমতা ব্যানার্জির বার্থ চার্ট থেকে কি বোঝা যাচ্ছে যে উনি ক্ষমতার কতদিন থাকতে পারেন, কি রয়েছে, সেটা হচ্ছে সেটা বলতে গেলে কতগুলো কথা বলতে হবে। প্রথমেই বলবো, দেখুন এখানে কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে রাহু পাস করার জন্য ওনার ক্ষেত্রে একটা ইমেজের সমস্যা ক্রিয়েট করছে। অর্থাৎ পাবলিকের কাছে যে ইমেজ এতদিন ধরে একটা ভালো ছিল, 2023 অক্টোবরের পর থেকে সেই ইমেজটা কিন্তু অনেকটা
ফিকে হয়ে আসছে এবং ওনাকে এমন এমন কিছু সমস্যার মধ্যে মাঝে মাঝে পড়তে হচ্ছে যেটা কিন্তু এই সরকার কখনো আগে পড়েনি। ঠিক আছে, সপ্তম ভাব দিয়ে রাহু পাস করার জন্য এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করেছে। সপ্তম ভাবে রাহু কিন্তু ওনাকে খুব হার্ডেল সিচুয়েশনের মধ্যে মাঝে মাঝে ফেলে দিচ্ছেন। এবং অন্যদিক থেকে শনি কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে পাস করার জন্য এখানে বিরোধীরা অনেক দিক থেকে ঐক্যবদ্ধ হলেও তারাও কিন্তু আর কিছু করতে পারছে না সেইভাবে। কিন্তু যদি খুব ভালোভাবে দেখি ওনার ক্ষেত্রে এই মুহূর্তে বুধের দশা বুধের অন্তর্দশা চলছে। ঠিক আছে, বুধের দশা বুধের অন্তর্দশা চলছে 2022-এর মোটামুটি এপ্রিল থেকে বুধের দশাটা শুরু হয়েছে 2039 সালের প্রায় এপ্রিল পর্যন্ত থাকবে। এবং তার মধ্যে বুধের দশা বুধের অন্তর্দশা রয়েছে হচ্ছে 2024-এর মোটামুটি ভাবে 4th সেপ্টেম্বর পর্যন্ত। 4th সেপ্টেম্বরের পর থেকে ওনার ক্ষেত্রে কিন্তু বুধের দশা এবং কেতুর অন্তর্দশা শুরু হবে। এই 4th সেপ্টেম্বর 2024 থেকে 2025-এর 1 সেপ্টেম্বর পর্যন্ত এই এক বছর ওনাকে বুধের দশা এবং কেতুর অন্তর্দশা ফিল করতে হবে। এবং এই সময়ে ওনার রাজনৈতিক কেরিয়ারে অনেক দিক থেকে একটা ডিস্টারবেন্স কিন্তু ফিল করতে হবে। কোন সময়টা বললাম যে 2024-এর মোটামুটি সেপ্টেম্বর থেকে 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত ওনার একটা বুধের দশা কেতুর অন্তর্দশা কিন্তু থাকবে। সেই জন্য ওনার এমনি বাচ্চাদের দশম ভাবে কেতু রয়েছে, ওনাকে কিন্তু পলিটিক্যাল ভাবে অনেক একটা পিছনের দিকে পেছানোর মতো একটা জায়গা কিন্তু করতে বাধ্য করবে কেতু। এবং সেই সঙ্গে ওনার ক্ষেত্রে এই যে সপ্তম ভাবে রাহু 2025-এর 18ই মে পর্যন্ত থাকবে, তাই এই সময়টা বিশেষ করে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত এই সময়টা ওনার কাছে অত্যন্ত নেগেটিভ হয়ে যাবে। খুব সাবধান থাকতে হবে এবং ওনার পলিটিক্যাল জায়গাটাকে ধরে রাখতে গেলে ভাবমূর্তিকে আরো বেশি স্বচ্ছ করতে হবে, আরো বেশি ট্রান্সপারেন্ট হতে হবে, আরো বেশি জনমুখী নীতি নিতে হবে, না হলে কিন্তু সরকারের মধ্যে হাজারো সমস্যা ক্রিয়েট করবে। যেখানে কিন্তু বিশেষ করে এখন যে সমস্যায় আসুক না কেন মমতা ব্যানার্জি, এটা কিন্তু সেপ্টেম্বরের পর থেকে এই সমস্যাটা কিন্তু আরো বেশি জটিল হবে। সেপ্টেম্বর থেকে আরো জটিল থেকে জটিলতর আকার ধারণ করবে এবং সেইগুলোকে ওনার মোকাবেলা করা কিন্তু আরো জটিল হয়ে যাবে। এত সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে কেতুর একটা অন্তর্দশা শুরু হয়ে যাবে এবং এমন ভাবে রহস্যময় জায়গা থেকে ওনাকে মানে একটা বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে যাতে ওনার সরকারে টিকে থাকার ক্ষেত্রে হাজারো সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। তো অলরেডি তো ওনার মধ্যে সমস্যা চলছে যেহেতু সপ্তমে রাহু রয়েছে এই জায়গাটার জন্য, তার সঙ্গে সঙ্গে ওনার এই ব্যাপারটাও কিন্তু থাকছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমার মতে এই ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। আমি যে ডেটটা আপনাদের বললাম সেই ডেটটা আরেকবার শুনে নেবেন। 4th সেপ্টেম্বর 2024 থেকে 1 সেপ্টেম্বর 2025-এ কেতুর অন্তর্দশাটা মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত বেশি নেগেটিভ বলতে করবে এবং তার থেকেও বেশি নেগেটিভ হবে কেতুর অন্তর্দশা এবং রাহুর সপ্তম ভাবে অবস্থান যতদিন থাকছে, অর্থাৎ 4th সেপ্টেম্বর 2024 থেকে 18ই মে 2025 এই সময়টা মোটামুটি ভাবে ধরুন 6-7 মাসটা মমতা ব্যানার্জির কাছে বেশি চাপের হবে, বেশি স্ট্রাগলিং হবে এবং খুবই বিশ্বাসঘাতকতার শিকারও কিন্তু ওনাকে হতে হবে। এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, কারো রকম পার্টিকুলার কোনো পার্টি, কোনো দল, কোনো বিশেষ করে এত বড় ব্যক্তিত্ব কোন রকম সমালোচনা করার ইচ্ছা আমার নেই। আমি যেটুকু দেখছি আমার মত অনুযায়ী আমি মনে করেছি এই পার্টিকুলার কন্যা লগ্নের এক্সপেক্টে এই কথাটা আমি বলছি। এটা কিন্তু ওনার ক্ষেত্রে ওনার নিজস্ব ইমেজকে ধরে রাখা খুব চাপের কিন্তু হবে, এটা বড় ব্যাপার। অন্যদিক থেকে আরেকটা কথাকেও অ্যাড করব, 2025-এর এখন এই মুহূর্তে শনি কিন্তু ওনার বার্থডে লগ্নের এক্সপেক্টে ষষ্ঠে অবস্থান করে শত্রুকে ডিফেন্স করছে। ঠিক আছে, শত্রুতা ক্রিয়েট করছে কিন্তু শত্রুকে কিন্তু শনি বাঁচিয়ে দিচ্ছে, ডিফেন্স করে দিচ্ছে। কিন্তু শনি যখনই 2025-এর মার্চের পর থেকে সপ্তম ভাবে চলে যাবে তখন কিন্তু ওনার একটা ইমেজটাকেও খারাপ করে দেবে, কারণ শনি কিন্তু কর্ম অনুযায়ী ফল প্রদান করে
এবং শনি মানুষের প্রাপ্য অনুযায়ী ফল প্রদান করে। তাই ওনার ক্ষেত্রে শনি সার্বিকভাবে এখানে সপ্তম ভাবে 2025 মার্চে যখনই প্রবেশ করে যাবে, 2025 মার্চের পর থেকে শনি ওনার লোকের কাছে যে পাবলিক যে ইমেজটাকেও কিন্তু অনেকটা ডিটোরিয়েট করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এক তো রাহুর সমস্যা সপ্তম ভাবে থাকার প্রভাব, তার উপর কেতুর যে অন্তর্দশা, তার উপর শনি কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করে যাচ্ছে, মীন রাশির ঘরে প্রবেশ করছে। কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে মীন রাশির ঘর, মীন রাশির ঘরে শনি প্রবেশ করে যাবে 2025 মার্চে। তখন কিন্তু ওনার পাবলিক ডিলিংসে বা লোকের কাছে যে, অর্থাৎ সপ্তম ভাব মানে আপনার অপোজিটের লোক আপনাকে কিভাবে দেখছে সেটাকে ইন্ডিকেট করে, তো সেই জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে সপ্তম ভাবে। এখানে শনির এই অবস্থান অত্যন্ত ভাবে নেগেটিভ করার চেষ্টা করবে, এবং যতটা সহজে মানুষের কাছে উনি এসেছিলেন এবং যে জায়গাটা ওনার ল্যাক রয়েছে সেই জায়গাটাকে খোল নচেকে না অনেকটা সেই টেনে বার করে দেবে, মানে কঙ্কাল সার জিনিসটাকে বার করে দেবে, এই অ্যাজিডি জিনিসটা মানুষ দেখে ফেলবে। কারণ শনি কিন্তু সবসময় সত্যিটাকে অনুসন্ধান করানোর চেষ্টা করে, এটা খুব বিপজ্জনক থাকছে। তো এই ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারে অ্যাড করবো। আমি এখনো পর্যন্ত 3টে ব্যাপার অ্যাড করেছি। ফার্স্ট বলবো হচ্ছে কেতুর দশা, তারপর বলেছি হচ্ছে শনির সপ্তম ভাবে প্রবেশ এবং রাহুর সপ্তম ভাবে অবস্থান, এগুলো অলরেডি বলছি। তার সঙ্গে আমি আরেকটা জিনিসও অ্যাড করব, যেটা না অ্যাড করলে নয়। ওনার যেহেতু বৃষল রাশি, তাই ওনার যখন শনি 7.5 শুরু হবে, ওনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ওনাকে ডিটোরিয়েট করে দেবে। অলরেডি ডিটোরিয়েশনের ধাপ কিন্তু 2023 অক্টোবর থেকে অনেকটাই শুরু হয়েছে, তবে 2024 সেপ্টেম্বর থেকে অনেকটা দেখতে পাবে লোকজন। এবং ওনার ক্ষেত্রে 7.5 পর্যায়ে ওনাকে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। ওনার 7.5 যদি এখনো দেরি আছে, কেননা আমরা দেখবো 2025 মার্চে কিন্তু মীন রাশিতে প্রবেশ করছে শনিদেব, তারপরে আরো 2.5 বছর, অর্থাৎ মোটামুটি ভাবে 2027 সালের মোটামুটি মাঝামাঝি সময়ে তখন কিন্তু ওনার 7.5 ফার্স্ট স্টেজ শুরু হবে। তখন থেকে ওনার সম্পূর্ণভাবে আরো নেগেটিভ অবস্থা তৈরি হয়ে যাবে, মানে 4টে স্টেজে ওনার এই নেগেটিভ ব্যাপারগুলো রয়েছে। তো এই ব্যাপারগুলো যদি উনি গার্ড দিতে পারেন, বা নিজেকে আরো ট্রান্সপারেন্ট করতে পারেন, আরো যদি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি ভাবমূর্তি যদি পার্টির মধ্যে রাখতে পারেন, তবেই কিন্তু সেই পার্টি দাঁড়াবে। না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আগামী সময়ে তৃণমূল কংগ্রেসকে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে বলে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি। ঠিক আছে, তাহলে 4টে ব্যাপার বললাম। এক তো রাহু কেতু লগ্ন সপ্তমে পাস করছে, সেটা একটা ব্যাপার 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত। তারপরে বলছি কেতুর একটা অন্তর্দশা চলবে 2024 সেপ্টেম্বরের পর থেকে। তারপরে বলছি শনি গোচর করবে 2025 মার্চের পর, এবং তারপরে বলবো 2027 সালের মোটামুটি মাঝামাঝি সময়ে সেখানে কিন্তু ওনার 7.5 শুরু হবে। এই পর্যায়গুলোতে আস্তে আস্তে ওনার বিভিন্নভাবে ডিটোরিয়েশনের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, তাই আপনাদের কাছে অবগত করার চেষ্টা করলাম। যারা বিভিন্নভাবে তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই জায়গাগুলোকে যদি ওনার সঙ্গে ডিরেক্টলি ভাবে আপনারা সাক্ষাৎ করতে পারেন, ওনাকে অবগত করবেন এবং ওনাকে এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করার চেষ্টা করবেন, যাতে উনি এই জায়গাগুলোকে নিজে রেকটিফাই করে নিতে পারেন, বা যে জায়গাটা ল্যাক রয়েছে। কেননা শনি যখনই সপ্তম ভাব দিয়ে পাশ করবে, ওনার যে জায়গাটা ভুল রয়েছে, যে জায়গাটা নেগেটিভ রয়েছে, সেই জায়গাটা কিন্তু লোকের কাছে প্রকাশ পেয়ে যাবে। উনি কিছুতেই সেটাকে হাইড করতে পারবেন না। এই ব্যাপারটা আরো বেশি নেগেটিভ যখনই, বিশেষ করে শনি যখনই সপ্তম ভাবে পাশ করবে। তো এই জায়গাটা ওনার ক্ষেত্রে বোঝা উচিত, এবং যেখানে সঠিক তদন্ত করা উচিত সেই জায়গায় সঠিকভাবে তদন্ত করতে হবে, দোষীদের সঠিকভাবে বিচার করাতে হবে, বা বিচার দেওয়ার জন্য সরকারি তার কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। যদি সেই ইনিশিয়েটিভ না নেয়, তাহলে কিন্তু ওনার ভাবমূর্তি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আমি আমার নিজের অভিমত থেকে বলছি। এবারে বাকিটা
আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।